রবিবার ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনে সফর করবেন 9টি জেলা। চট্টগ্রামে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের খোঁজ নেই। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার বড় চ্যালেঞ্জ। সংযোগ সড়ক ছাড়াই নারায়ণগঞ্জে 100 গজের ব্যবধানে 2টি সেতু, 64 লাখ টাকার স্থাপনা ব্যবহার হচ্ছে ধান পাট শুকানোর কাজে। ডিম ও মুরগির মাংসের ক্রমাগত দর পতনে দেউলিয়ার পথে টাঙ্গাইলের খামারিরা। বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায়। দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও এই সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। রবিবার শুরু হবে এই যাত্রা। 4 দিনে সফর করবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট, এই 9টি জেলা। জেলাগুলোতে এ সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করবেন। 7 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামে হিমেল হাওয়া জেঁকে বসা শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষেরা। সামান্য গরম কাপড় নিয়ে খোলা আকাশের নিচেই চলছে টিকে থাকার সংগ্রাম। কারো আবার শীত নিবারণের বস্ত্র কেনার সামর্থ্যও নেই। শীত মোকাবেলায় সরকারি বা বেসরকারি উদ্যোগে এখন পর্যন্ত তেমন কোনো সহায়তা মেলেনি, এমনটাই বলছেন তারা। কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তার ধাক্কা লেগেছে বন্দরনগরী চট্টগ্রামেও। প্রকৃতিতে শীত সবার জন্য সমানভাবে এলেও দুর্ভোগে পড়তে হয় সমাজের পিছিয়ে পড়া মানুষদের। নগরের বিভিন্ন জায়গায় পথশিশু ও ছিন্নমূল বাসিন্দারা শীতের সঙ্গে লড়াই করছেন খোলা আকাশের নিচে। কেউ কেউ চটের বস্তা কিংবা পুরনো কম্বল গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অন্য বারের তুলনায় এবছর শীত অনেক বেশি। শরীর কাঁপতেছে, কার মধ্যে কোনো কিছু নাই। যার টাকা নাই তার পৃথিবীতে কিচ্ছু নাই, কাকে কেউ জিজ্ঞাসাও করে না। খেটে খাওয়া মানুষের কষ্টও চোখে পড়ার মতো। হাড় হিম করা ঠান্ডায়ও রিকশার প্যাডেল থামানোর উপায় নেই। কেউ আবার আগুন জ্বালিয়ে জড়ো হন উষ্ণতা পাওয়ার আশায়। ঠান্ডা এখন আধি বার করতে পারি না পকেট থেকে, গাড়ি চালামু কি ভাই? শীত তো কমতেছে না, শীত তো আরো বাড়তেছে এবং আমাদেরকে কেউ দেখতেছেও না, কেউ কোনো কিছু করতেছে না। এই যে শীত আগুনটা পাইতাছি, রাস্তায় থাকতাছি। যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আর রাস্তায় থাকতাম? দেশের ভিতরে সবাই সবার নিজের স্বার্থ মতন চলে। পিঠাপুলি খাওয়ার আনন্দ দূরের কথা, তাদের কাছে শীত যেন প্রতিদিনের সংগ্রাম। বেশি শীতকাল, এখন তো কম্বল টম্বল তো কেউ দিতেছে না। সরকারের তো কোনো আমরা কোনোদিনও কিছু পাই নাই। রোহিঙ্গা করে জায়গা দিতে, আমরা দেশের মানুষের, দেশের ভোটার হই, আমরা কি লিগা পাই না কিছু। শীতের দুর্ভোগ কমাতে উদ্যোগী হবে সরকার, পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দেবেন বিত্তশালীরা, এমনটাই প্রত্যাশা ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্যে মাতোয়ারা কুষ্টিয়ার বিস্তীর্ণ জনপদ। জেলার মিরপুরে তামাকের পরিবর্তে সরিষা আবাদ করে সফল কৃষক। সরিষার পাশাপাশি খেতে মধু উৎপাদন করে বাড়তি আয় করছেন তারা। এতে বদলে যাচ্ছে এই অঞ্চলের অর্থনীতিও। এ কাজে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগও। পৌষের হিমেল বাতাসের তালে তালে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের ঢেউ। সরিষা ক্ষেতের পাশেই বসানো হয়েছে বাক্সবন্দি মৌচাক, যেখানে মৌমাছির ভো ভো শব্দে মুখরিত চারপাশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবিলের গ্রামীণ জনপদের দৃশ্য এটি। একসময় এ অঞ্চলে চাষ হতো বিষবৃক্ষ তামাকের। এখন সেই জমিতে একই সঙ্গে সরিষা ও মধুর চাষে বদলে গেছে গ্রামীণ অর্থনীতি। উদ্যোক্তা মামুন জানান, কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহের কাজ করছেন তিনি। এখানকার উৎপাদিত মধু দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। যদি আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে একটা রিফাইন মেশিন দেয়, তাহলে আমার বিদেশে মধু পাঠানোর জন্য আমার খুবই সুবিধা হবে। যে কোনো কাজ আমি সব পারি,
বাবা আমাকে শিখাইছে, আমি 5 বছর ধরে এই কাজগুলো শিখেছি। জনপ্রিয়তা থাকায় অনেকেই মধু কিনছেন মাঠে এসেই। এখানে ভেজাল মুক্ত মধু পাওয়া যায়, আর নিজ চোখে আমি হারভেস্ট করা দেখলাম। আমার খাঁটি মধু ক্ষেত থেকে সংগ্রহ করতে পারি। ক্ষেতের পাশে মৌমাছির বাক্স থাকায় সুষম পরাগায়নের ফলে বাড়ে সরিষার উৎপাদন। কম সময় ও খরচ আর লাভ বেশি হওয়ায় তামাকের পরিবর্তে সরিষার আবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। সরিষাতে মৌমাছি যখন এক ফুল থেকে আরেক ফুলে যায় বসে, তাতে পরাগায়ন ঘটিয়ে অনেকটা ফলন বৃদ্ধি হয়। এর আগে সরিষা ধরেন 3 মণ 4 মণ, এখন 5 মণ হারে পর্যন্ত যায়। তামাক চাষ থেকে দূরে রাখতে বীজ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগও। যারা তামাক চাষ না করে অন্যান্য এরকম সরিষা বা অন্যান্য ফসল চাষাবাদ করে, তাদের জন্য অবশ্যই সরকার থেকে একটা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা থাকা দরকার। যদি আমাদের তরফ থেকে কোনো কিছু করা সম্ভব হয়, সেটা আমরা করব। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে তামাকটা যেহেতু ক্ষতিকর, এখানে যদি আমরা বিকল্প ফসল কৃষকদেরকে দিতে পারি, হ্যাঁ, সমপরিমাণ লাভ হয়, তাইলে এই জায়গা থেকে আমরা কৃষকদের সরিয়ে আনতে পারব। মাঠেই এ মধু কেজি প্রতি 600 টাকা দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সরিষার বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। একই সঙ্গে সরিষা ও মধুর চাষের উৎপাদন বাড়ায় দূর হচ্ছে বেকারত্ব। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার শ্রমিকরা কাজের সন্ধানে আসেন ফেনীতে। শহরের খেজুর চত্বর শ্রমিকদের সম্মেলন থেকে প্রয়োজন অনুযায়ী দরদাম করে শ্রম কিনে নেন অনেকে। সমাজসেবা বিভাগ জানিয়েছে, এসব শ্রমিকের শ্রমের ন্যায্যতা নিশ্চিত ও সার্বিক কল্যাণে উদ্যোগ নেওয়া হবে। ভোরের আলো ফুটতে না ফুটতেই কাস্তে কোদাল নিয়ে হাজির শত শত শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই তাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ফেনী শহরের ট্রাঙ্ক রোড খেজুর চত্বরে বসে শ্রমজীবী মানুষের এই হাট। প্রতিদিন 1000 থেকে 1200 শ্রমিক 600 থেকে 700 টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় কাজে যান। সাধারণত গড়ে 600 টাকা হারে 1200 শ্রমিক কাজ পান। সেক্ষেত্রে এই শ্রমবাজারে প্রতিদিন 7,20,000 টাকার শ্রম বিক্রি হয়। ধান কাটা, পাট কাটা, ক্ষেতের আগাছা পরিষ্কার করা, মাটি কাটা ও রাজমিস্ত্রির কাজ করেন তারা। কাজের ধরন হিসেবে শ্রমের দাম নির্ধারণ করা হয়। 1000 টাকা বেতন করতেছি, এরপরে 1 ঘন্টা যদি কোনো কারণে দেরি হয়, তারা করতে রাজি না। ওনারা বলছে 700, 800 এরকম বলছে, আমি 600 টাকা বলছি। এই বাজারে দীর্ঘ 30 বছর চলের, আমিও 20 বছর নিতে আছি। আর শ্রমের মূল্য ধরেন 500 টাকা, 550 টাকা এখন। শ্রমিকরা জানান, যখন কাজের চাহিদা বেশি থাকে তখন তাদের চাহিদাও বাড়ে। যখন আসে, এখন বাজারে কিছু মান্দা আছে, যখন ধান কাটা আমাদের লাগবে তখন কি বাজার চড়া হয়ে যাবে। আমরা একদিন কাজ করলে 2 দিন বসে থাকতে হয়, 3 দিনও বসে থাকতে হয়। এতো 1 সপ্তাহ বসে রয়েছে, এমন লোক আছে 1 সপ্তাহ বসে রয়েছে, কোনো কাজ নেই। আগে যে ছিল মানুষ 5 জন 7 জন একটা গৃহস্থ এসে নিয়ে যেত, একটা লোকে কামলা লাগাইতো। এখন ওই তুলনামূলক একজন নিয়ে যাইলে হয়ে যায়। এসব শ্রমজীবীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে শ্রম অধিদপ্তর ও সমাজসেবা বিভাগ। তাদের যে শ্রমের মর্যাদা এবং হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়, যেখানে ওরা কাজের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টি এখানে থাকে, সেগুলা অবশ্যই নিশ্চিত হওয়া দরকার। কারণ তাদের এগুলো নিশ্চিত হলে তারা তাদের যে ন্যায্য মর্যাদা যেমন পাবে, মূল্য যেমন পাবে, তেমনি তারা নিরাপত্তা সহকারে কাজটি করতে পারবে। দেশের চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, ভোলা, রাজশাহী, নরসিংদী ও সাতক্ষীরা সহ অন্তত 25টি জেলার শ্রমিকরা কাজ করছেন ফেনীতে। ডিবিসি নিউজ ডেস্ক। সেতু আছে, তবে নেই সেতুতে ওঠার সড়ক, তাও আবার একটি নয়, মাত্র 100 গজের ব্যবধানে 2টি সেতু। 64 লাখ টাকা ব্যয়ে সেতু দুটি ব্যবহার হচ্ছে এখন ধান পাট শুকানোর কাজে। এভাবেই গচ্চা যাচ্ছে সরকারি টাকার। নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামের খালের ওপর 32 লাখ টাকা ব্যয়ে হয়েছে এই সেতু। এর 100 গজ দূরেই তৈরি হয়েছে আরও একটি সেতু। 2017-18 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতু দুটি নির্মাণ হয়। ইরা এন্টারপ্রাইজ ও বাঁধন এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করে। তবে 7 বছর আগে সেতুর কাজ শেষ হলেও এখনও তৈরি হয়নি সংযোগ সড়ক। বিপুল অর্থ ব্যয়ের কোনো সুবিধাই পাচ্ছে না এলাকাবাসী। গাড়ি তো দূর থাক, মানুষে চলাফেরা করতে পারে না, এই সিস্টেমে রাস্তাঘাট বানাতে হয়ে গেছে। ব্রিজের কোনো মাটি নাই, ব্রিজ তো করছে, ব্রিজটা ফাঁকা হইলে অনেক উন্নত হইব রাস্তাটা এখানটা যদি হয়। অভিযোগ, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলীর নেতৃত্বে হয়েছে এই অনিয়ম। এই ব্রিজে আমাকে কোনো উপকার আছে না, রাস্তা নাই, ব্রিজে কোনো উপকার হয়নি।
রাস্তা করলে আমাদের উপকার হবে। আমরা চেয়ারম্যানের লিগে পারি নেই, আমার কোনো উপকার হয় নাকি, হার মতো হ্যাঁ করছে, তখন হার মতন হ্যাঁ করলে তো আর আমার কিছু করার নেই। সংযোগ সড়ক নির্মাণ করে সেতু দুটি সবার জন্য খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দুটো কালভার্ট রয়েছে, যেটা হচ্ছে সংযোগ সড়ক আছে কিন্তু একটু ন্যারো হয়ে আছে। আমরা এখন দেখার পরে আমি আমাদের পিএইউকে নির্দেশনা দিয়েছি, উনি যাবেন, ভিজিট করবেন, করার পর আমরা একটা প্রকল্প অলরেডি দিয়েছি, গাড়ি চলাচল উপযোগী করা হবে, আর একটা প্রকল্প আমরা দেখে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ আমলে প্রকল্প দুর্নীতির অন্যতম উৎকৃষ্ট উদাহরণ ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই দুটি ব্রিজ, যে ব্রিজগুলোর কোনো চাহিদাই ছিল না স্থানীয় বাসিন্দাদের কাছে। তারা বলছেন সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে ব্রিজগুলোকে অন্তত ব্যবহার উপযোগী করে তোলা হোক। বক্তাবলী নারায়ণগঞ্জ থেকে সাবিত আল হাসান, ডিবিসি নিউজ। পৌষের শীতের ছোবলে কাবু সারা দেশের জনজীবন। পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিকে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষ ভাগে এসে চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা মাঝারি শৈত্যপ্রবাহে চরম বিপর্যয়ের মুখে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও অন্যান্য ব্যবসা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ এবং নওগাঁয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পৌষের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে কাজে যাচ্ছে অনেকে। আমরা গরিব মানুষ, আমরা ঠান্ডার কারণে কাজ করতে পারি না, পেটের দাহায় এখন ঠান্ডার দিনত অগত্যা আমরা কাজ করতে আসছি। আমাদের তো এই যে ঠান্ডা আলু বাড়ির কাজ করি, এই ঠান্ডা তো নামতে পারি না, হাত পা কোকড়া নাগে, সৃষ্টি নাগে। জেকে বসা শীতে বিপাকে নওগাঁবাসী। আর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, আজ নওগাঁয় শীত কেমন অনুভূত হচ্ছে এবং শীতে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। সঞ্জিদা, আপনি আমার পিছনে লক্ষ্য করলেই দেখবেন যে চারিপাশ ঘন কুয়াশায় ঢেকে আছে এখন পর্যন্ত। যদিও গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল থেকে আজ কিন্তু শীতের অনুভবটা বেশি হচ্ছে, কারণ চারিদিকে ঘন কুয়াশা এবং নওগাঁতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আর মাঝারি শৈত্যপ্রবাহ বওয়ার কারণে এই শীতটা জেঁকে বসেছে। সাধারণ মানুষ, যেটা বললেন খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। রিস্কাওয়ালা, শ্রমজীবী মানুষ যারা পেটের দায়ে বের হতে হচ্ছে, বাধ্য হয়ে বের হতে হচ্ছে, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এছাড়া আপনি জানে থাকবেন নওগাঁ কৃষিপ্রধান অঞ্চল, আর এই এলাকার সবচেয়ে বড় প্রধান ফসল হচ্ছে ইরিবোরো ধান। আর ইরিবোরো ধান মৌসুমটা শুরু হওয়ার কারণেই যে মানুষ ইরিবোরো মৌসুম শুরু হওয়ার কারণে যে মাঠে নামবে, এটি নামতে পারছেন না। আর কৃষকরা বলছেন এই দ্রুত যদি না নামতে পারে এইটা ফলন বিপর্যয়ে হওয়ার আশঙ্কা করছেন, যে দেরিতে যদি ধান রোপণ করা হয় তাহলে ফলন বিপর্যয় হবে বা কাঙ্ক্ষিত ফলন পাবেন না, এমনটি মনে করছেন। এছাড়া আমরা দেখেছি যে মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না, যে দু একটি গাড়ি ঘোড়া বের হচ্ছে হেডলাইট জ্বালিয়ে এখন পর্যন্ত বের হচ্ছে। আর আমরা দেখেছি যে গত শীত মৌসুমগুলোতে দেখা গেছে যে শীত বস্ত্র বিতরণে রাজনৈতিক দল এবং প্রশাসনের ব্যাপক সরগরম ছিল, কিন্তু এবছর তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না। যদিও জেলা প্রশাসক বলছেন যে জেলায় এত বড় জেলাতে 30,000 কম্বল বিতরণ করা হয়েছে, সেটিও আমাদের এখন পর্যন্ত চোখে পড়ে নাই। খেটে খাওয়া মানুষেরা বলছেন যে না, আমরা এখনও পাই নাই বা কোথায় দেওয়া হয়েছে এটাও কিন্তু আমাদের চোখে পড়ে নাই। এছাড়া এই শীতের কারণে শিশু রোগী এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা হাসপাতালগুলোতে লক্ষ্য করছি যে রোগীর সংখ্যা বাড়ছে এবং ডাক্তার বলছেন যে এই শীতে গরম কাপড় ব্যবহার করার জন্য, গরম কাপড় ব্যবহার এবং শীতকে এড়িয়ে থাকার জন্য, তা না হলে শীতজনিত রোগগুলোতে আক্রান্ত করবে এবং এর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঞ্জিদা, এই ছিল নওগাঁ থেকে শীতের সর্বশেষ অবস্থা। আপনাকে 10 বছরে বগুড়ায় আগুনের ঘটনা বেড়েছে 3 গুণ। শহরের সবচেয়ে বড় বিপণী বিতান নিউ মার্কেট ভয়াবহ আগুনের ঝুঁকিতে।
1.5 বছর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিতে নোটিশ দেয়া হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। সচেতন মহল বলছে, দোকান মালিকরা কার্যকর ব্যবস্থা না নিলে আইনের পথেই হাঁটা উচিত। বগুড়ায় 2024 সালে 773টি অগ্নিকাণ্ডে পুড়েছে অন্তত 12 কোটি টাকার মতো সম্পদ, অথচ 1 দশক আগে আগুনের ঘটনা ছিল 205টি। ঝুঁকিতে আছে প্রায় 67 বছরের পুরনো বগুড়ার নিউ মার্কেট। প্রায় 2 লাখ বর্গমিটার আয়তনের এই মার্কেটে 2000-এরও বেশি দোকান, তবে বৈদ্যুতিক সংযোগগুলো ত্রুটিপূর্ণ। নেই কোনো ফায়ার সেফটি প্ল্যান কিংবা দোকানগুলোর তাৎক্ষণিক অগ্নি নির্বাপনের সরঞ্জাম। 2024 সালে সমস্যা চিহ্নিত করে দোকান মালিকদের নোটিশ দেয় ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয় 30 দিনের মধ্যে, কিন্তু এতদিনেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। কন্টিনিউ পরিদর্শন করা হচ্ছে, নোটিশ প্রেরণ করা হচ্ছে, তারা আশ্বাস দিচ্ছে যে ফায়ার সেফটির ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, কিন্তু আগে যে অবস্থা ছিল বর্তমানে সেই অবস্থায় আছে, কোনো রকম পরিবর্তন নাই। যদিও দোকান মালিকদের দুটি সমিতির নেতারা ফায়ার সার্ভিসের সব শর্ত পূরণে সময় চেয়েছেন। প্রত্যেকটা দোকানে সেফটি একটা ট্যাঙ্কি যেটা স্প্রে যেটা এটা রাখার জন্য আমরা বলে দিয়েছি। কিছু কিছু দোকানে রাখছে, অনেকে হয়তো রাখেনি। নিচতলা থেকে 3 তলা 4 তলা পর্যন্ত যে লাইনের তার আছে নিজস্বভাবে আমরা তৈরি করে নিচে বক্স করছি। শর্ট সার্কিট থেকে যে হেজুল থাকে সঙ্গে সঙ্গে সে পড়ে যাবে। আগুনের ঝুঁকিতে বগুড়ার আরও অনেক ভবন। ভোক্তা অধিকার কর্মীরা বলছেন, এই ব্যাপারে ফায়ার সার্ভিসকে আরও কঠোর হওয়া দরকার। কোনো রকম ইকুইপমেন্ট ব্যবহার করছে না, কোনো রকম আইনকেই তারা তোয়াক্কা করছে না। সো আমার মনে হয় এখন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময়। অগ্নি নির্বাপন ব্যবস্থা দৃঢ় করতে নানা উদ্যোগের কথা বলছে ফায়ার সার্ভিস। আমরা তাদের পরামর্শ দিচ্ছি, ট্রেনিং করানোরও কথা আমরা বলছি যে কোনো সময় ডাকলে আমরা প্রশিক্ষণ দেব। আলোচনার মাধ্যমে আমরা যতদূর সম্ভব আমরা অগ্রগতির চেষ্টা করব। ফায়ার সার্ভিসের তথ্য বলছে 10 বছরের ব্যবধানে বগুড়ায় আগুনের ঘটনা বেড়েছে 3 গুণ আর সম্পদের ক্ষতি 6 গুণেরও বেশি। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। দর্শক, শুরুতেই যেমনটি জানিয়েছি, দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও এই সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারেক রহমানের সফর ঘিরে রংপুরের প্রস্তুতির কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, তারেক রহমানের আগমন ঘিরে রংপুরের প্রস্তুতি ও নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। সাথী, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে 20 বছরেরও বেশি সময় পর তারেক রহমান রংপুর অঞ্চল সফর করছেন এবং এই স্বদেশ প্রত্যাবর্তনের পর তার এই প্রথম সফর ঘিরে তিনি বগুড়া এবং রংপুর অঞ্চল রাখায় এই অঞ্চলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং নেতাকর্মীদের মধ্যে দলের মধ্যে যে চাঞ্চল্য, প্রাণচাঞ্চল্য এবং উদ্দীপনা ফিরেছে সেটি আসলে লক্ষণীয়। আমরা গতকালকেই দেখেছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, যিনি রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন আসাদুল হাবিব দুলু, তিনি রংপুর চেম্বার ভবনে কিন্তু একটি মতবিনিময় সভা করেছেন নেতাকর্মীদের নিয়ে এবং তারেক রহমানের এই সফরকে কিভাবে প্রাণবন্ত এবং সফল করা যায় সে বিষয়ে নেতাকর্মীদেরকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, আমরা জানি 2004 সালের 3 জানুয়ারি তিনি লালমনিরহাটের বড় বাড়িতে সবশেষ তারেক রহমান সফর করেছিলেন। প্রায় 20 বছরের বেশি সময় পর আবারও তিনি রংপুর লালমনিরহাট সফর করবেন। তার সফরকে ঘিরে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমরা ইতিপূর্বে গতকাল আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা কালকে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান লালমনিরহাট আসা উপলক্ষে আমরা আমাদের প্রস্তুতিমূলক মিটিং করেছি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ওনাকে আসা উপলক্ষে অত্যন্ত উজ্জীবিত। শুধু ওনার এই আগমন শুধু এটা সফর নন, উনি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, গত আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি অবিচল শপথ। অর্থাৎ সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে তার এই সফর দলের মধ্যে কতটুকু উজ্জীবনা তৈরি করলো?
না, তার এই আগমনকে ঘিরে তো ইতিমধ্যেই যারা জানতে পেরেছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই কারণে করছে যে দীর্ঘ সময় পেরিয়ে তিনি কিন্তু এখানে আসছে। তার নির্দেশনায় যখন এই অঞ্চলের মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো, তারা কিন্তু একটি স্লোগান দিত, ঝড় বৃষ্টি আধারেতে আমরা আছি তারেক রহমানের পাশে। সেই নেতা যখন আসছে, নেতাকর্মীদের আনন্দের কোনো শেষ নেই বললেই চলে। তারা কিভাবে তাকে বরণ করবে সেই কাজেই তারা ব্যস্ত। বিশেষ করে এই আপনারা দেখেছেন যে শীতের চাদরে ঢাকা এই লালমনিরহাট শহরে কিন্তু উনি প্রতি বছর যখন বাংলাদেশে ছিলেন তখন কিন্তু শীতের সময় লালমনিরহাটে তিনি শীতবস্ত্র বিতরণ করতে আসতেন। প্রত্যেকটি দুর্যোগ দুর্ভোগেই তারেক রহমানকে মানুষ কাছে পেয়েছিল। একটু আপনার কাছে জানি, নির্বাচনের প্রাক মুহূর্তে তারেক রহমানের এই আগমন রংপুর বিভাগের 33টি আসনে বিজয়ের ব্যাপারে কতটা ভূমিকা রাখবে? দেখুন, তারেক রহমানের আগমনে সারা দেশ যেমন উজ্জীবিত, সেরকম রংপুর বিভাগ সহ লালমনিরহাট নেতাকর্মীদের মধ্যে বিরাট উদ্দীপনা কাজ করতেছে। আমরা মনে করি যে রংপুর বিভাগে তার এই আগমনকে নেতাকর্মী সহ সাধারণ জনগণের যে উদ্দীপনা এবং উজ্জীবিত হয়েছে, এতে আগামী নির্বাচনে এই তার আগমনকে কেন্দ্র করে আর একটা নতুন অধ্যায় সৃষ্টি হবে, অর্থাৎ জাগরণ তৈরি হবে। সাথে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন নির্বাচনের প্রাক মুহূর্তে তারেক রহমানের এই আগমন যদিও দলীয় কর্মকাণ্ড নয় বা দলীয় কোনো কর্মসূচি নয়, কেননা নির্বাচনের বাধা রয়েছে, তাকে বরণ করবার যে মানুষের যে উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সেটি নির্বাচনের বাধার কারণে বর্ণিলতাটা সেভাবে হয়তো তৈরি হবে না, কিন্তু মানুষের মধ্যে নানান রকম উদ্বেগ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। ফলে তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন রংপুর অঞ্চলের মানুষ। তার সফরসূচির মধ্যে 11 জানুয়ারি তিনি এসে বগুড়ায় রাত্রি যাপন করবেন। পরদিনই রংপুরের পীরগঞ্জে যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনাজপুর, তারপর তিনি ঠাকুরগাঁয়ে গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন এবং 13 জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ঘুরে রংপুরে গিয়ে রাত্রি যাপন করবেন এবং 14 জানুয়ারি রংপুর থেকে আবারও সড়ক পথ ধরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আসলে তার এই 4 দিনের সফর ঘিরে রংপুর অঞ্চলের প্রায় সবকটি জেলা, শুধুমাত্র গাইবান্ধা, কুড়িগ্রাম বাদে বাকি যে 6টি জেলা আছে, প্রত্যেকটি জেলায় তিনি যাবেন, নেতাকর্মীদের কাছাকাছি যাবেন, সাধারণ মানুষের কাছাকাছি যাবেন এবং জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। সব কিছু মিলিয়ে এই অঞ্চলের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে তাদের আপামর জনসাধারণের মা মাটি মানুষের নেতা তারেক রহমান তাদের কাছাকাছি আসবেন, তাকে কিভাবে প্রাণের উচ্ছ্বাস দিয়ে বরণ করবেন, সেই উচ্ছ্বাসে অধীর অপেক্ষায় এখন রংপুর অঞ্চলের মানুষ। সঞ্জিদা, ধন্যবাদ আপনাকে। কয়েক মাস ধরে ডিম ও মুরগির মাংসের ক্রমাগত দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের শত শত প্রান্তিক খামারি। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দর তো দূরের কথা, উৎপাদন খরচের থেকেও কম দামে ডিম আর মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর এই ধারাবাহিকতায় গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আমরা যখন একটু স্বাভাবিক ডিমের বাজার থাকে তখন খেলে আমাদের উপর জরিমানা করে, আর এখন যে আমরা লোকসান গুনতেছি, লোকসান গুনতে গুনতে দেউলিয়া হওয়ার পথে আমরা কোনো সরকার থেকে কোনো প্রণোদনা, কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু পাচ্ছি না। এই ক্ষোভ আর হতাশা 2024 সালের নভেম্বরে সরকারি অভিযানে 70,000 টাকা জরিমানা দেয়া টাঙ্গাইলের কালিহাতীর জোকারচরের আসাদের। আমরা প্রতি পিস সরকার নির্ধারিত ডিমের চেয়ে 4 টাকা 56 পয়সা কম বিক্রি করতেছি। কেবল আসাদ নয়, এমন ক্ষোভ আর হতাশা বিরাজ করছে গেল কয়েক মাস ধরে উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম ও মাংস উৎপাদনকারী শত শত প্রান্তিক খামারির মাঝে। এমন দুঃসময়ে কেউ পাশে নেই, অভিযোগ খামারিদের। খাবার খাওয়াইছি 1700-1800 টাকা বস্তা, ওই খাবারই 2800 টাকা বস্তা পর্যন্ত হয়ে গেছে। এখন আসলে এইভাবে খাবারের দাম বৃদ্ধি হইতে থাকলে খামারি টিকবে না। অনেক খামারি বাদ হয়ে গেছে গা। দেখেন আমার এখানে অনেক মুরগি নাই, অর্ধেক নাই, কি করব, বিক্রি করে ঋণ শোধ করতেছি। এখন লাস্টে যা আছে জমি বিক্রি করে ঋণ শোধ করে দলীয় থাকতে হবে। ঋণ দিতে পারছি না, ঋণের যে কিস্তি সেটা দিতে পারছি না, প্রতি মাসে কিস্তি দিতে হয়। প্রতিদিন আমার 4000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম 7 টাকা দাম। সরকার যদি কিছু ভর্তুকি দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে আমার মুরগি পালতে সুবিধা হইত। প্রান্তিক খামারিরা দেউলিয়া হয়ে ঝরে পড়লে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাবের শঙ্কা রয়েছে। প্রান্তিক যে খামারিরা আছে এদের কার কি সমস্যা, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে এই প্রান্তিক খামারি এবং যে ফিডিং ফার্ম এদেরকে নিয়ে বসে
এটার একটা সমাধান সরকার বের করতে পারে, কিন্তু সবচেয়ে আগে সরকারের সুনজর প্রয়োজন এই জায়গায়। পরিস্থিতি কর্তৃপক্ষকে অবহিত করা হবে, জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি এবং অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে রোজার আগে আমি আশা করব এক ধরনের স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করি। দেড় যুগের ব্যবধানে টাঙ্গাইলে টিকে আছে মাত্র 20% ডিম ও মাংস উৎপাদনকারী প্রান্তিক খামারি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। টাঙ্গাইলে ডিম উৎপাদন করে দেউলিয়ার পথে খামারিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ডিম ও মুরগির মাংসের ক্রমাগত দরপতনে কি বলছেন প্রান্তিক খামারিরা? এছাড়া এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা কি জানাবেন? সঞ্জিতা, সর্বশেষ যে কর্তৃপক্ষ যেটি বলছি যে প্রাণী সম্পদ দপ্তর যেটি রয়েছে অধিদপ্তর, সেখানে কিন্তু এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জেলা পর্যায়ে যারা রয়েছেন সেই অর্থে প্রান্তিক খামারিদের শুধুমাত্র যে খুব কম দামের একটি ভ্যাকসিন সহায়তা ছাড়া আর দ্বিতীয় কোনো সহায়তা তারা করতে পারেন না। এবং বছর বছর যখন এই খামারিরা দেউলিয়ার পথে থাকেন তখন শুধু তারা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেন, এমনটাই আমরা জেনেছি এবং এই ধরনের আশ্বাসই দেন। কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু এই সময় হলে নভেম্বর বা এই সময় হলে জানুয়ারি পর্যন্ত প্রায় 4 মাসের মতো এই খামারিদের ব্যাপক লোকসানের মধ্যে পড়তে হয়। এবং প্রত্যেকটা উৎপাদনকারী যারা রয়েছেন, যে 1000 মুরগি যারা এই ডিম উৎপাদনকারী যারা খামারি রয়েছেন, প্রতিদিন 3 থেকে 4,000 টাকার মতো তাদেরকে লোকসান গুনতে হয় এবং অব্যাহতভাবে এই লোকসান গোনার ফলে তারা কিন্তু দেউলিয়ার মধ্যে পড়ে যান। এবং এটির সব থেকে বড় যে প্রভাব পড়ে কিন্তু শুধুমাত্র যে ওই খামারির উপরে প্রভাব পড়ে না, কারণ এই যে সেক্টরটি রয়েছে এই সেক্টরের সাথে কিন্তু আরো মানুষের কর্মসংস্থান রয়েছেন। এসে খাদ্য উৎপাদনকারী, ঔষধ বিপণনকারী থেকে শুরু করে যে শ্রমিক যারা রয়েছেন এবং সমস্ত কিছুর একটি যে গ্রামীণ অর্থনীতির যে প্রবাহ, সেখানে কিন্তু দারুণভাবে প্রভাব পড়েন। আমার সাথে বেশ কিছু খামারি রয়েছেন, আমরা একটু খামারিদের সাথে কথা বলবো যে আপনাদের এই যে ডিমের বাজার কমে যাচ্ছে, এখন দোকানদার, খুচরা দোকানদার যেটি মানুষ কিনে খাচ্ছেন সেখানে 48 টাকা বা এক হালি ডিম প্রায় 12 টাকা করে কিনে খাচ্ছেন, কিন্তু আপনারা এই ডিমটি কত করে বিক্রি করছেন? এবং এই যে ডিমের যখন স্বাভাবিক দাম হয় তখন আপনাদেরকে জরিমানাও গুনতে হয়, এ বিষয়ে বলবেন কি? আপনাদের দাবিটা কি? আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের দাবি যে আমরা যে প্রতিদিন লোকসান, যে একটা ডিমে বর্তমানে আমি গতকাল বিক্রি করেছি 7 টাকা 50 পয়সা, অথচ সরকারি রেট আছে 10 টাকা 80 পয়সা। আমরা প্রতি ডিমে 3 টাকার উপরে লস দিচ্ছি। এভাবে লস দিয়ে আমাদের তো টিকে থাকা সম্ভব না। আমাদের ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, আমরা তো নিজেরা শিক্ষিত বেকার থাকা অবস্থা এভাবে ডিম বিক্রি করে আমাদের নিঃস্ব হয়ে যাচ্ছি। এবং এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সরকার যেন আমাদের এই দিকে সুদৃষ্টি দেয়। এবং আমি আরেকটা জানাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুল ফিডিং দেওয়া হয় সেখানে যেন আমাদের এই ডিমটাকে অন্তর্ভুক্ত করা হয়। ধন্যবাদ। আপনি শুনছেন, আরেকজনের সাথে কথা বলবো। আপনার কি অবস্থার মধ্যে আছেন? জি ভাই, আমরা আসলে 1000 মুরগি, আসলে তো আমরা অনেকেই জানে যারা সরকারি কর্মকর্তা রয়েছে, 1000 মুরগিতে উৎপাদন করতে প্রতিদিন আমাদের 1000 মুরগিতে প্রতিদিন খরচ হয় প্রায় 9000 টাকা। আর আমরা 1000 মুরগি থেকে প্রতিদিন ডিম পাই 850টা, যার দাম বর্তমানে হচ্ছে 6500 টাকা প্রতিদিন। মানে প্রতিদিনে লস গুনছেন। আমরা শুনতে পাচ্ছিলাম যেটি তারা বলছেন যে এখানে যে বাজার এবং যে সমন্বয়, সেই সমন্বয়ের একটি ঘাটতি রয়েছেন। যে ভোক্তা পর্যায়ে, খুচরা পর্যায়ে খামারিরা যে ডিমটি 7.5 টাকা বিক্রি করছে সেটি বাজারে গিয়ে কিন্তু 12 টাকায় বিক্রি হচ্ছে। এখানে একটি তাদেরকে যে কর্তৃপক্ষের যেটি রয়েছেন তাদের নজরদারি বলছেন। এবং পাশাপাশি এই যে সময়টা রয়েছে এবং এই ডিমের যে যখন খুব চাহিদা কম থাকে সেই সময়টাই সরকারের যে সুনজর রয়েছে সেই সুনজর চেয়েছেন। তা না হলে কিন্তু এই যে একসময় টাঙ্গাইলে কিন্তু প্রায় 3 কোটি পিস দৈনিক ডিম উৎপাদন হতো, সেখানে এখন মাত্র 40 লাখ ডিম উৎপাদন হচ্ছে। এই যে বিশাল যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটি ধীরে ধীরে এরকম থাকলে কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হবে এবং এই মানুষগুলি যখন দেউলিয়া হয়ে ঝরে যাবে তখন সমাজে একটি নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা বলছেন। সঞ্জিতা। সোহেল, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।